আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্তা। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আবারও চলে আসলাম। আমাদের মূলত আজকে আমরা যেই পর্বটা নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিক নিয়ে। মূলত এটা কিন্তু আমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব না, এর আগেও একটা পর্ব আছে যেটা আমাদের প্লেলিস্টে খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক একদিন আগে আপলোড করা হয়েছে। আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা আজকে মূলত দ্বিতীয় অধ্যায়ের যে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমরা প্রথম পর্বে একটু আলোচনা করেছিলাম, প্রমিত ভাষা নিয়ে বা এগুলো। তো আজকে আমরা চলে যাব এর পরের অংশতে কি বলা আছে সেগুলো নিয়ে, ঠিক আছে? তো আমরা এখন দেখব যে কি আছে। তার আগে একটু বলে নিই, আমাদের টেকনিক ইজি এডুকেশনের পেজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমরা এখন চলে যাব আমাদের বইয়ের অংশে, দেখি বই কি দেওয়া আছে। তো আমাদের এর আগের পর্বে আমরা একটা ছক পূরণ করেছিলাম, প্রমিত ভাষা কি, প্রমিত ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, কোন প্রমিত ভাষা কোন সময় কাজে লাগে, কিভাবে আমরা প্রমিত ভাষায় কথা বলতে পারি, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। এখন আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় পর্বে, ঠিক আছে? তো দ্বিতীয় পর্বে দেখে আমাদের কি বলা আছে, শব্দ খুঁজি। দ্বিতীয় পর্বে আমাদের যে টপিকটা সেটার নামই হচ্ছে শব্দ খুঁজি। অনেক শব্দ তোমার চারপাশে মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে। তো আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কথা বলার সময় অনেক বিভিন্ন শব্দ ব্যবহার করে এবং প্রমিত ভাষার জায়গায় অন্য শব্দ, অর্থাৎ আমরা প্রমিত ভাষার শব্দগুলো কি ছিল যেগুলো সার্বজনীন অর্থাৎ সবাই বুঝতে পারবে এমন, কিন্তু অনেক সময় অনেক আঞ্চলিক কিছু ভাষা মানুষ ব্যবহার করে ফেলে যেটার অর্থ শুধুমাত্র অঞ্চলের মানুষগুলোই বুঝতে পারে। অর্থাৎ আমি যদি বলি এই যে হানি, পানিকে যে নোয়াখালী ভাষা হানি বলে, এখন তারা যদি আমাদের সামনে হানি নিয়ে কথা বলে আমরা তো ভাববো তারা মধু নিয়ে কথা বলছে, আমরা কিন্তু বুঝতে পারবো না, তাই না? অর্থাৎ বিভিন্ন অঞ্চলের নিজস্ব যে কিছু শব্দ আছে যেগুলো অর্থ হয়তো বা অন্যান্য মানুষরা জানে না, সেই অঞ্চলের মানুষ বাদ দিয়ে অন্যান্য অঞ্চলের মানুষরা জানে না। তো আমাদের আশেপাশে তো বিভিন্ন অঞ্চলের মানুষ থাকে, এমন তো না যে আমরা ঢাকায় থাকি বলে সব ঢাকার মানুষরাই থাকছে। ঢাকার মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যে আরও যে 64টা জেলা আছে, বিভিন্ন জেলার বিভিন্ন মানুষরা কিন্তু আসে। তো তারা আশেপাশে যখন আমাদের আশেপাশে বসবাস করে তারা কিন্তু বিভিন্ন সময় কথা বলতে যে তাদের যে আঞ্চলিক শব্দগুলো আছে, অনেকে ঝাড়ুকে ঝাঁটা বলে, তো এই যে তাদের যে একটা আঞ্চলিক শব্দ আছে সেগুলোতে কথা বলে ফেলে। কিছু শব্দ, এমন না যে সম্পূর্ণ ভাষা তারা সেইভাবেই বলছে, তাহলে তো আমরা বুঝতাম যে এটা অন্য ভাষা, আমার বোঝা সম্ভব না। তারা কি করে, আমাদের প্রমিত ভাষার বাক্যতে কিছু কিছু শব্দ আছে যেগুলো প্রমিত রাখতে পারে না, সেগুলো আঞ্চলিক শব্দ বলে ফেলে। তো এখানে এটাই বলা আছে যে অনেক শব্দ তোমার চারপাশে মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে কিংবা প্রমিত শব্দের বদলে আলাদা শব্দ ব্যবহার করে, মাঝে মধ্যে ভুল করে প্রমিত শব্দের জায়গায় অন্য শব্দটা ব্যবহার করে ফেলে। তোমরা উচ্চারণও হয়তো এরকম ব্যাপার ঘটে, অর্থাৎ উচ্চারণের সময় তারা এরকম, যেমন এই যে রিক্সাকে রিস্কা বলা, বোরকাকে অনেকে বোকরা বলে, জানালাকে জাংলা বলে, জানলা বলে, কত কিছু বলে। তো এগুলো কি উচ্চারণে হয়তো এরকম ব্যাপার ঘটে। প্রথম কলামে এ ধরনের শব্দ এবং দ্বিতীয় কলামে এর প্রমিত রূপ লেখো। অর্থাৎ বলা হয়েছে আমাদের যে প্রথম কলামটা আছে, প্রথম যে কলামটা আছে সেখানে কি বলা হয়েছে, প্রথম কলামে আমি একটু বড় করে দিই যদি লেখা বুঝতে অসুবিধা হয় আপনাদের। হ্যাঁ, তো এখানে বলা আছে যে প্রথম কলামে এ ধরনের শব্দ এবং দ্বিতীয় কলামে এর প্রমিত রূপ লেখো। এই যে আমাদের এখানে একটা ছক আবারও দেখতে পাচ্ছি, এখানে বলা আছে আঞ্চলিক উচ্চারণ বা শব্দে যে বিভিন্ন আঞ্চলিক উচ্চারণ বা আঞ্চলিক শব্দগুলো লিখতে হবে। প্রমিত শব্দ, অর্থাৎ এখানে কি প্রমিত শব্দ হওয়া উচিত ছিল, এই আঞ্চলিকটার সঠিক প্রমিত রূপটা লিখতে হবে। উচ্চারণগত ও শব্দগত পরিবর্তন, এখানে কি পরিবর্তন হয়েছে, এখানে কি উচ্চারণের পরিবর্তন হয়েছে নাকি শব্দের পরিবর্তন হয়েছে? যেমন আমি যদি বলি, আচ্ছা এখানে দুটো উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা একটু দেখে নে। এখানে বলছে খাইছি, খাইছি বলতে কিন্তু আসলে কোনোই আমাদের প্রমিত ভাষা না, এটা একটা তেমন একটা অন্য ভাষা হয়ে যায়, এটা আসলে হবে কি খেয়েছি। তবে খাইছি এবং খেয়েছি দুটার অর্থ কিন্তু সেম, কাছাকাছি, শব্দ দুটোও কাছাকাছি। উচ্চারণের ভুলের কারণে খেয়েছিকে অনেকে খাইছি বলে ফেলে, তাহলে এটা কি হবে উচ্চারণগত পরিবর্তন, অর্থাৎ এটার পরিবর্তনটা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন। এরপরটা যদি আমরা দেখি দেওয়া আছে চঙ্গা, চঙ্গা মানে হচ্ছে মই। এখন কথা হচ্ছে চঙ্গা এবং মইয়ের মধ্যে কিন্তু কোনোই মিল নেই। চঙ্গা শব্দটা চ দিয়ে শুরু হয়, মই শব্দটা ম দিয়ে শুরু হয়। চঙ্গা দ্বারা কিন্তু মই বোঝাচ্ছে, এটা কিন্তু বোঝা খুবই কঠিন। যেগুলো উচ্চারণ পরিবর্তন হয় সেগুলো কিন্তু তাও বোঝা যায়, আমরা তাই একটু গেস করতে পারি, সঠিক উচ্চারণ যদি আমাদের জানা থাকে আমরা সেটা জেনে গেস করতে পারি। কিন্তু এখানে যদি আমরা বলতাম চঙ্গা সেক্ষেত্রে হয়ে গেল কি মই, এটা কিন্তু আমাদের বুঝতে অবশ্যই
অসুবিধা হওয়ার কথা, তাই না? এটা হচ্ছে শব্দগত পরিবর্তন, অর্থাৎ এটার সম্পূর্ণ শব্দটাই পরিবর্তন হয়েছে। এখানে চঙ্গার সাথে ময়ের কোনোই মিল নেই, এখানে পুরো অর্থ, অর্থাৎ দুটো ভিন্ন শব্দ একই অর্থ প্রকাশ করছে, আর এখানে দুটি একই রকম শব্দ উচ্চারণে একটি সমস্যা করছে। ঠিক আছে, তো আমাদের বলেছে কোনটায় কি সমস্যা, কোনগুলো উচ্চারণগত সমস্যা এবং কোনগুলো শব্দগত পরিবর্তন, সেটা খুঁজে বের করতে। তো আমাদের এখন এই ছকটা আবার পূরণ করে দেখাতে হবে, যে আবার আমাদের সেগুলো প্রমিত শব্দ দেখাতে হবে এবং কোনটার উচ্চারণ পরিবর্তন হয়েছে এবং কোনটার শব্দগতই পরিবর্তন হয়েছে সেটা বের করতে হবে। যেমন হানি, পানিকে যে হানি বলে সম্পূর্ণ একটা শব্দের পরিবর্তন হয়ে যায়, কিন্তু রিক্সাকে রিস্কা বলা বা বোরকাকে বোকরা বলা, এগুলো কিন্তু হচ্ছে কি, এগুলো হচ্ছে আবার উচ্চারণের পরিবর্তন, যে কাছাকাছি শব্দ, হয়তো বা কোনো বর্ণ আমি এদিক ওদিক করে উচ্চারণ করছি বা একটু উচ্চারণের সমস্যা হচ্ছে, রস্বই যুক্ত করে ফেলছি, এগুলোই কিন্তু একদমই সম্পূর্ণ আলাদা দুটি শব্দ, সেটা হচ্ছে শব্দের পরিবর্তন। যেমন এই যে চঙ্গা এবং মই, তাদের কিন্তু কোনোই মিল নেই, কিন্তু তাদের দুজনের অর্থর মিল আছে। তো এরকম আমাদের একটা ছক তৈরি করতে হবে, কিছু শব্দ দেখাতে হবে উচ্চারণগত পরিবর্তনের এবং কিছু শব্দ দেখাতে হবে শব্দগত পরিবর্তনের। তো এখন চলেন আমরা আমাদের ছকটা একটু পূরণ করে ফেলি। আমি ছকটা নিজের মতো করে পূরণ করছি, আপনারা বাসায় বা যেখানেই বা থাকেন না কেন আপনারা নিজেদের মতো করে কিছু শব্দ, আপনাদের আঞ্চলিক কিছু শব্দ দিয়ে এগুলো পূরণ করবেন। ঠিক আছে, তো দেখে ফেলি আমরা আমাদের ছকটুকু। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু লিখেছি যে অক্ত। অনেকেই আছে যারা রক্তকে অক্ত বলে, বিশেষ করে ময়মনসিংহ এলাকার মানুষ। আমাদের বাসায় যে আমাদের হেল্পিং হ্যান্ড আছে, তো তিনিও মাঝে মধ্যে বলে অক্ত, মানে অক্ত মানে হচ্ছে রক্ত, তারা রক্তকে কি বলে ফেলে, অক্ত বলে ফেলে। অর্থাৎ রক্ত এবং অক্ত কিন্তু শুধুমাত্র উচ্চারণগত একটি পরিবর্তন আছে, সুন্দর দুটো প্রায় একই রকম, একই জিনিস বোঝানো হয়, শুধুমাত্র একটু উচ্চারণটা ভিন্ন করে। এরপর আমরা যদি দেখি হানি, হানি এবং পানি দুটা কিন্তু সেম একই জিনিস, একটু হকে আর কি হয়ের জায়গায় প বলা, তো এই জন্য এটা হচ্ছে কি উচ্চারণগত পরিবর্তন। দুটা দেখতেও একই রকম, কাছাকাছি মিল, শুধুমাত্র উচ্চারণের একটু সামান্য ভিন্নতা আছে। খৈন্না, এইটা কিন্তু আমাদের অনেক প্রয়োজন, আমরা অনেক সময় বলি এই খৈন্না কই বা এরকম কিছু, এটা আসলে কনে যার বিয়ে হচ্ছে তাকে বোঝানোর জন্য আমরা কইন্না বলে থাকি। তো এটা হচ্ছে কি শব্দগত পরিবর্তন, একদম দুটো ভিন্ন শব্দ, খৈন্না এবং কনে তাদের কিন্তু কোনোই মিল নেই, এটা হচ্ছে কি একটা শব্দগত পরিবর্তন। এরপর যদি আমরা বলি খাফনা, এটা অর্থ হচ্ছে ঝিনুক, অনেকে আছে অনেক অঞ্চলে ঝিনুককে খাফনা বলে, তো এটা হচ্ছে কি একটা শব্দগত পরিবর্তন, এটা কি একটা সম্পূর্ণ আলাদা দুটি শব্দ যাদের অর্থ এক। হেলা, হেলা মানে হচ্ছে খেলা, তাহলে এটা হচ্ছে কি হেলা বলে না, হেলা করে আসলাম, তো হেলা করে আসলাম মানে হচ্ছে খেলা করে আসলাম, এটা হচ্ছে কি একটা উচ্চারণগত পরিবর্তন, কারণ হেলা এবং খেলা দুটো খুবই সিমিলার দুটি শব্দ, শুধুমাত্র এখানে হ আর খ এর একটা পার্থক্য আছে, হকে অনেকে খ উচ্চারণ মানে খকে অনেকে হ উচ্চারণ করে থাকে। এরপরটা হচ্ছে গিন্নি, এই গিন্নি শব্দের সাথে কিন্তু আমরা অনেক বেশি পরিচিত, যদি কেউ গোপাল ভাঁড় দেখে থাকে তাহলে কিন্তু জানার কথা, গোপাল ভাঁড় তার বউকে কিন্তু গিন্নি বলে ডাকে। তো এই গিন্নিটা মানে হচ্ছে বউ, আমি এখানে দুইটা বানানই লিখেছি বউয়ের, কারণ আগে বউ বানানের সঠিক শব্দ ছিল বয় ঔকার, কিন্তু এখন বাংলা একাডেমি সেটা করে দিয়েছে ব রস্বই, তো আমি এই দুইটাই লিখে দিলাম। তো গিন্নিকে কি বলা হয়, বউ, এটা একটা সম্পূর্ণ শব্দগত পরিবর্তন, কারণ বউ এবং গিন্নি দুটো একদমই আলাদা দুটি শব্দ যাদের অর্থ এক। এরপরটা হচ্ছে ঠাডা, এটা তো সবার জানা কথা, কথায় কথায় আমরা যখনই কাউকে একটু বকা দিতে চাই, তোর উপর ঠাডা পড়বে, তোর উপর ঠাডা পড়বে, এই যে একটা ঠাডা, এটা হচ্ছে কি বজ্রপাত, তো এটা হচ্ছে কি একটা শব্দগত পরিবর্তন, দুটো একদমই সম্পূর্ণ দুটো আলাদা শব্দ, ঠাডা এবং বজ্রপাতের কিন্তু কোনোই মিল নেই, একটা ঠ দিয়ে একটা ব দিয়ে পুরো ভিন্ন দুটি শব্দ, কিন্তু অর্থ এক। এরপর দেখো ছোট, ছোটটা এটা কিন্তু আমরা অনেকে বলে ছোট মানুষ, মাফ করে দে ছোট মানুষ, এই ছোট এটা মানে হচ্ছে কি ছোট মানুষ, এটা ছোট ছোট এটা ছোট প্রায় সিমিলার দুটি শব্দ, জাস্ট ড এবং ট এর পার্থক্য, তাই এটা হচ্ছে কি একটা উচ্চারণগত পার্থক্য। এরপর যদি আমরা দেখি এরপরটা দেওয়া আছে পাহাল, এটা মানে হচ্ছে চুলা, পাহাল এবং চুলা এই দুটো কিন্তু শব্দগত পরিবর্তন, দুটা ভিন্ন শব্দ যাদের অর্থ হচ্ছে এক। এরপর হচ্ছে হালু, হালু মানে হচ্ছে খালু, যা হচ্ছে উচ্চারণগত পরিবর্তন, কারণ দুটি শব্দ প্রায় সেম, একটু হওয়ার জায়গায় খ আর কি। তো এরপর আমরা দেখলাম এতক্ষণ যে কিভাবে আমরা ছকটা পূরণ করলাম, কিভাবে এখানে কি এখানে আমাদের কিছু শব্দ ছিল যেগুলো আমরা আঞ্চলিক ভাষা এবং তাদের প্রমিত রূপ এবং কি পরিবর্তন হচ্ছে, উচ্চারণগত পরিবর্তন হচ্ছে নাকি শব্দগত পরিবর্তন হচ্ছে, সেটা আমরা দেখে নিলাম। আপনাদের আমি আবার একটু ছকটা দেখিয়ে দিই। তো এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, ছকটা অবশ্যই আপনারা পূরণ করে ফেলবেন, বা চাইলে আপনারা কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন ছকটার, যদি কেউ আমার ভিডিওর
ইয়াতে আমি তো খুব দ্রুত পড়ে ফেলেছি, অনেকেই হয়তো বা লেখার সময় পাননি, তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার। তো এরপর আমরা চলে যাব এর পরের অংশটুকুতে। এর পরের অংশটুকু হচ্ছে ঘোষ ও অঘোষ ধ্বনি। তো এখন আমরা দেখব এই যে ঘোষ এবং অঘোষ ধ্বনি বলতে আমরা কি বুঝি। আমাদের গলার ভিতরে শ্বাসনালীর উপরের অংশে যে পর্দা থাকে তাকে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী বলে। তো আমাদের যে গলার ভিতরে শ্বাসনালীর উপরের অংশে যে পর্দাটা থাকে, এখানে তো আমাদের একটা কি শ্বাসনালী আছে যেখান থেকে আমরা কি শ্বাস গ্রহণ এবং ত্যাগ করি। তো এই শ্বাসনালীর উপরে একটা পর্দা আছে যার নাম হচ্ছে কি, পর্দাটার নাম হচ্ছে ধ্বনিদ্বার বা স্বরতন্ত্রী, ঠিক আছে। তো ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় এই ধ্বনিদ্বার কাঁপে, অর্থাৎ যখন ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে আসে, আমরা তো জানি ফুসফুস কি করে, শ্বাস গ্রহণ ও ত্যাগে সাহায্য করে। আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তো এই যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় এই ধ্বনিদ্বার কাঁপে। কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার কম কাঁপে, সেগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় যে আমাদের যে শ্বাসনালীর উপরে যে একটা ধ্বনিদ্বার আছে বা স্বরতন্ত্রী আছে, এটা যখন কম কাঁপে তো সেগুলোকে কি বলে, সেগুলোকে বলে অঘোষ ধ্বনি। যেমন ক, খ, চ, ছ, ট, ত, থ, প, ফ ইত্যাদি। আবার কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বেশি কাঁপে, সেগুলোকে বলে ঘোষ ধ্বনি। যেমন গ, ঘ, উম, জ, ঝ, য়, ট, ঠ, র, মানে এই যে বিভিন্ন দেওয়া আছে। মূলত এখানে কিন্তু আমরা এটা যদি লক্ষ্য করি, প্রথম দুটি দেখি, ক, খ হচ্ছে প্রথম দুটি, সেগুলো হচ্ছে অঘোষ। গ, গ আর উম হচ্ছে পরের পাঁচটি, সেই পাঁচটা হচ্ছে আবার মানে প্রথম দুই তারপরে তিন, টোটাল পাঁচ পাঁচ করে আমরা হিসাব করবো। প্রথম দুটা হচ্ছে অঘোষ, পরের তিনটা হচ্ছে ঘোষ। আবার চ, ছ দুটি, আবার জ, ঝ, ইয় তিনটি। আবার আমরা দেখতে পাচ্ছি চ, ছ পাঁচটা পাঁচটা করে যদি আমরা ভাগ করি, চ, ছ হচ্ছে অঘোষ, আবার এর পরের তিনটা কিন্তু আবার হচ্ছে ঘোষ। তারপর আবার এর পরের দুইটা হচ্ছে অঘোষ, এর পরের তিনটা হচ্ছে ঘোষ। তারপরে আবার তারপরের দুইটা হচ্ছে অঘোষ, তারপরে তিনটা হচ্ছে ঘোষ। প, ফ পরে এর তিনটার পরে যে দুইটা আসবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অঘোষ, এবং পরের তিনটা হচ্ছে আবারও ঘোষ। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের আর মুখস্থ করা লাগবে না। কেউ যদি ক থেকে ম পর্যন্ত, আমাদের এখানে ক থেকে ম পর্যন্ত কয়টা আছে, টোটাল যদি আমরা যোগ করি আমরা পাবো 25টা ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তো ব্যঞ্জন বর্ণ যে 25টা আছে তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি, প্রথম দুটো হবে অঘোষ, তারপরের তিনটা হবে ঘোষ। আবার এই পরের তিনের পরে যে দুইটা থাকবে, যেমন আমরা বলি ক, খ, গ, ঘ, উম, চ, ছ, আবার যখন চ, ছতে চলে যাব সেই দুইটা হবে আবার অঘোষ, তারপরে তিনটা আবার ঘোষ, তারপরে দুইটা আবার অঘোষ, তারপরে তিনটা আবার ঘোষ, তারপরে দুইটা আবার অঘোষ, তারপরে তিনটা ঘোষ, পরের দুইটা অঘোষ, পরের তিনটা ঘোষ। তো এভাবে যদি আমরা মনে রাখতে যাই আমাদের কিন্তু মনে রাখাটা খুব সহজ হবে। প্রথম দুটি অঘোষ, পরের তিনটি ঘোষ, আবার প্রথম দুটি অঘোষ, পরের তিনটি ঘোষ। এইভাবে যদি আমরা আমাদের ছকটাকে মনে রাখতে পারি, এটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, তাই না? এখন যদি আমি আপনাদের বলতাম যেগুলো মুখস্থ করো, ক, খ, চ, ছ, এগুলো কিন্তু টাফ হয়ে যেত। এভাবে যদি আমরা গুণে বের করতে পারি, ক, খ অঘোষ, গ, ঘ, উম ঘোষ, চ, ছ অঘোষ, জ, ঝ, ইয় ঘোষ। এভাবে আমরা যদি 2 3 2 3 করে বের করতে চাই, আমরা খুব সহজে ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্ণ আছে সেগুলো কোনগুলো ঘোষ এবং কোনগুলো অঘোষ বের করে ফেলতে পারবো। এরপর দেওয়া আছে ধ্বনিদ্বারের বাইরে থেকে গলার আলতোভাবে দুটি আঙ্গুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনির পার্থক্য বুঝতে পারবে। অর্থাৎ ধ্বনিদ্বারের গলার এখানে যদি আমরা বাইরে থেকে দুটি আঙ্গুল রাখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো ক, খ, গ। এই যে আমরা যদি ক বলি আমাদের কম কাঁপছে জায়গাটা, খ বললেও কম কাঁপছে, কিন্তু গ বললে একটু বেশি কাঁপবে। আমরা নিজেরাও চাইলে এটাকে পরীক্ষা করে দেখতে পারবো। এখানে এটাই বলা আছে যে ধ্বনিদ্বারের বাইরে থেকে গলার আলতোভাবে দুটি আঙ্গুল, আবার এমন না যে অনেক জোরে চাপ দিব তাহলে আবার ব্যথা পাবো, তো আলতোভাবে দুটি আঙ্গুল রেখে ধ্বনিগুলো উচ্চারণ করলে ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনির পার্থক্য বুঝতে পারা যাবে। উচ্চারণের অনুশীলন করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো। ধ্বনি উচ্চারণের যত রেখা এগুলো জোরে উচ্চারণ করে পড়ো। তো এখানে আমাদের একটা ছক দেওয়া আছে, এগুলো আমাদের জোরে উচ্চারণ করে পড়তে বলা হয়েছে। কই, খই, গই, ঘই, চই, ছই, জই, ঝই, চাল, ছাল, জাল, ঝাল, তাল, ঠাল, ডাল, ঢাল, টিন, ঠিন, ডিন, ঢিন, তিন, থিন, দিন, ধিন, তুপ, থুপ, দুব, ধূপ, পুপ, ফুপ, বুপ, ভুপ,
কেক, খেক, গেক, ঘেক, পেক, ফেক, বেক, ভেগ, ক্যাট, খ্যাট, গ্যাট, ঘ্যাট, ট্যাট, ঠ্যাট, ড্যাট, ঢ্যাট, চোর, ছোর, জোর, ঝোর, তোর, থোর, দোর, ধোর। তো এখানে আমরা দেখতে পেলাম অনেকগুলো উচ্চারণ দেওয়া ছিল, আমি কিন্তু প্রত্যেকটা উচ্চারণ করে আপনাদের শোনালাম। তো আশা করি এগুলো উচ্চারণ করতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নেই, যে একটু ক্যাট, খ্যাট এগুলো একটু জফল আছে দেখে উচ্চারণ করতে সমস্যা হতে পারে, বাকি সবগুলো উচ্চারণ কিন্তু খুবই সহজ। তো এতক্ষণ আমরা যে ছকটা দেখলাম আপনাদের আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি ছকটুকু। তো এখানে আমাদের কি বলা হয়েছিল যে উচ্চারণ অনুসরণ করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া হলো, ধ্বনি উচ্চারণ যথাযথ রেখে এগুলো জোরে জোরে পড়ো। তো আমাদের উচ্চারণটা ঠিক রাখতে পারছি কিনা সেটা প্র্যাকটিস করার জন্যই কিন্তু আমাদের এই শব্দগুলো দেওয়া হয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে যে এগুলো কি শব্দ দিয়েছে আমাদের, মূলত আমাদের উচ্চারণগুলো যেন আমরা সঠিক রাখতে পারি। যেমন ছোটকালেও কিন্তু বি ই বে এরকম উচ্চারণ করা শেখানো হতো, তাই না? কেন? কারণ আমরা যেন উচ্চারণগুলো শিখতে পারি। তো অনেক সময় কি হয়, আমরা উচ্চারণ করতে যে ভুল উচ্চারণ করে ফেলি, আমরা কিন্তু একটু আগেও দেখলাম একটা ছকে যে উচ্চারণগত পরিবর্তন করে ফেলি। তো কোনটা আসলে কি সঠিক উচ্চারণ হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, এটা যেন আমরা ভালো মতো বুঝতে পারি, তাই কিন্তু এই ছকটুকু দেওয়া হয়েছে, তাই না? যে কই, খই, গই, তারপর হচ্ছে টিন, টিন, তারপর কেক, খেক, গেক, ঘেক, পেক, ফেক, বেক, ভেক, এই যে ইত্যাদি, ক্যাট, খ্যাট, ড্যাট, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ছক দেওয়া হয়েছিল যেন আমাদের উচ্চারণগুলো খুব সুন্দরভাবে আমরা করতে পারি। তো আশা করি আজকের এই পর্ব দেখার পর ঘোষ কাকে বলে, অঘোষ কাকে বলে, কিভাবে আমরা ঘোষ অঘোষ 25টা থেকে বের করতে পারবো। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম দুটি অঘোষ, পরের তিনটি ঘোষ, ক খ, গ ঘ ঘ উম, চ ছ, জ ঝ ই, এইভাবে প্রথম দুটি পরের তিনটি, এভাবে ঘোষ অঘোষ আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো এরপরে যে ঘোষ অঘোষ কিভাবে বের করতে হয়, কাকে ঘোষ অঘোষ ধ্বনি বলে, এছাড়া আমরা কিন্তু একটা একটু আগে শব্দ কিভাবে কোনগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক উচ্চারণ, সেগুলোর প্রমিত শব্দ এবং কি পরিবর্তন হয়, উচ্চারণগত নাকি শব্দগত পরিবর্তন হয়, বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমরা আজকের এই পর্বে আলোচনা করেছি। তো আশা করি এই পর্বটি দেখার পর এই যে আঞ্চলিক, প্রমিত, উচ্চারণগত বা শব্দগত পরিবর্তন বা ঘোষ অঘোষ কাকে বলে, কোনগুলো ঘোষ অঘোষ, কিভাবে ঘোষ অঘোষ বের করা যায় ইত্যাদি নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য। এবং পরবর্তী যে পর্বটা আছে সেটা কিন্তু একটা কবিতার অংশ, খুবই সুন্দর একটা কবিতা দিয়ে, তো সেই অংশটা দেখার সকলকে আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দাজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।